সেদিন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে আমেরিকার একজন বাবাকে এনে একটা লাইভ শোতে বসানো হয়েছে, আর তার ছেলে যে সব পুরো সার্জারি করে মেয়ে হয়ে গেছে, সেই ছেলেটা মানে এমন যে লম্বায় 6 ফিট, এরকম কাঁধ প্রশস্ত, মাসল, মানে পুরো একটা শক্ত সমর্থ পুরুষ। সে মেয়েদের পোশাক পরে, সে মেয়েদের মতো বড় চুল নিয়ে এসে বাবার সামনে চেয়ারে বসলো। সেই ছেলেটাকে দেখে বাবা হু হু করে কান্না করতেছে যে আমার সন্তান এরকম হয়ে গেল, আমি বাবা হিসেবে ব্যর্থ যে আমি আমার সন্তানের কাছে আইডল হতে পারলাম না। আজকে এইভাবে কান্না করার জন্য আপনারা প্রত্যেকে প্রস্তুত হন। আজকে এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন, যার বাসায় সন্তান আছে, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, 7 বছর 4 বছর, আমি জানি না আমি তাদেরকে কোন দুনিয়ায় রেখে যাচ্ছি। আমি জানি না আমার মৃত্যুর পরে আমার সন্তান সে কি হয়ে যাবে, আমি জানি না। সে কি আসলে মুসলমান থাকবে, সে কি আসলে নারী থাকবে, একটা মেয়ে শিশুটা কি নারী থাকবে কিনা, আমার ছেলে শিশুটা পুরুষ থাকবে কিনা, আমি বলতে পারতেছি না। তো আজকে এক অসহায় বাবা হিসেবে আপনাদের সামনে আমি আসছি, এবং আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে আওয়াজ তুলেন, যার যার জায়গা থেকে এটা নিয়ে আপনারা আলোচনা করেন, যাতে করে এখানেই যেন এই জিনিসটা থেমে যায়। এই সমস্ত যারা এনজিও, যারা অপকর্ম করতেছে, যারা আমাদের সন্তানদেরকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, আমাদের পরিবারগুলোকে ভেঙে ফেলার জন্য তারা যত ধরনের প্রচেষ্টা সব কিছু তারা করতেছে, হ্যাঁ, তারা যেন নিবৃত্ত হয়, তারা যেন নিরস্ত হয়, এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখন আমি খুব সংক্ষেপে 2-1টা পরিকল্পনা আমি উপস্থাপন করার চেষ্টা করছি। 1 নম্বর হচ্ছে, এখনো পর্যন্ত আমাদের দেশে মানুষ, আমরা ধর্মপ্রাণ, ধর্মভীরু, ওলামায়ে কেরামের অবস্থান আমাদের সামনে অনেক উঁচু। সেজন্য আমাদের ওলামায়ে কেরামের কেন্দ্রীয় দিক নির্দেশনা আসতে হবে। কেন্দ্রীয় দিক নির্দেশনা, কেন্দ্রীয় ফতোয়া। এখনো এদেশের মানুষ ধর্মভীরু, তারা হালালকে হালাল মনে করে মানতে চায়, হারামকে হারাম মানতে চায়। হয়তো সবসময় পারে না, কিন্তু তবু তারা অন্তর থেকে চেষ্টা করে, তওবা করে। তো যার কারণে আমাদের অন্তরে ধর্মের এখন একটা জায়গা আছে। সুতরাং আমাদের একটা কেন্দ্রীয় ফতোয়া এই বিষয়ে আমাদের আসতে হবে। 2 নম্বর হচ্ছে, এই ফতোয়ার জন্য শুধুমাত্র ওলামায়ে কেরামই না, বরং যারা জেনারেল শিক্ষিত, যারা এক্সপার্ট আছেন এই সমস্ত বিষয়ে, হ্যাঁ, যারা এই অতীত ইতিহাস, বিভিন্ন ইংরেজি টার্ম, যে বিষয়গুলো নিয়ে মানে শক্ত দালাইল সমৃদ্ধ একটা জিনিস তৈরি করার জন্য আমরা সবাই এক হয়ে আমরা কাজ করব। এই জন্য ওলামায়ে কেরাম এবং জেনারেল শিক্ষিত এক্সপার্টদের সমন্বয়ে একটা গবেষণা সেল আমাদের প্রয়োজন। 3 নম্বর হচ্ছে, আজকে আমি খুব লক্ষ্য করেছি একটা জিনিস, যখন আমরা এনজিওদের বিরুদ্ধে কথা বলতে এসেছি, আমি একটু তাড়াতাড়ি কথা বলছি, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি। যখন এনজিওর বিরুদ্ধে কথা বলতে এসেছি, আমরা একের পর এক বলে যাচ্ছি যে টিনের চাল খুলে নিয়ে গেছে, গরু নিয়ে গেছে, কিন্তু আমাদের কাছে কোনো ডকুমেন্ট নাই, আমাদের কাছে কোনো ডেটা নাই যেটা নিয়ে আমরা কথা বলবো। অথচ ওরা কিভাবে কাজ করে জানেন? ওরা যখন এই কথা যদি ব্র্যাকের কথা বলি, তারা একটা ভার্সিটি তৈরি করছে। এই ভার্সিটির আন্ডারে তাদের বিভিন্ন রিসার্চ সেন্টার আছে। একটা সেন্টার শুধু এই জন্য ডেডিকেটেড সেন্টার, একটা ডেডিকেটেড সেন্টার শুধুমাত্র এই জন্যই যেটা ট্রান্সজেন্ডার এবং সমকামিতা নিয়ে রিসার্চ করবে। এবং এই রিসার্চের যে ফলগুলা, এগুলো তারা নিয়ে এসে দেখায় যে এই দেশের ট্রান্সজেন্ডার অনেক কষ্টে আছে। এই রিসার্চটা তারা বিদেশে পাঠায়। বিদেশে পাঠালে বিদেশিরা কি দিবে? এই রিসার্চটা দেখে তারা টাকা দেয়। হ্যাঁ, এই রিসার্চটা তারা সরকারের বিভিন্ন যখন মিটিং হয় সেখানে তারা ঢোকে, এই রিসার্চগুলো তারা দেখায় এবং সরকারি পলিসিকে নিজের পক্ষে আনার চেষ্টা করে। আজকে যে আমরা গভর্নমেন্টের সামনে কিছু একটা উপস্থাপন করব, কোনো একটা পলিসিকে আমরা আমাদের পক্ষে, ইসলামের পক্ষে আনার জন্য চেষ্টা করব, আমাদের হাতে ডেটা কোথায়, আমাদের রিসার্চ কোথায়, আমাদের ডকুমেন্টেশন কোথায়? এই জন্য খুব জরুরি হচ্ছে যে আমরা ওলামায়ে কেরাম এবং জেনারেল শিক্ষিত দায়ীদের সমন্বয়ে আমাদের একটা রিসার্চ উইং আমাদের হতে হবে। এরপর আরেকটা এটা যে ইসলামের উপর যে কোনো সামগ্রিক যে হামলাগুলো হচ্ছে, আজকের মতো আমরা সবাই মিলে একসাথে কাজ করব। বিভিন্ন ঘরানার ওলামায়ে কেরাম, বিভিন্ন চিন্তার যারা জেনারেল শিক্ষিত, আমরা দাওয়াতের কাজ করছি, আমরা সবাই একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। এখনও আরেকটা জিনিস হচ্ছে, আমাদের মিডিয়া এগুলোকে আমাদের পক্ষে না। আমি লাস্টে আরেকটা কথা বলবো হয়তো মিডিয়ার উদ্দেশ্যে। মিডিয়া এগুলো কেউ আমাদের পক্ষে নেই, হ্যাঁ, সবাই তাদের পক্ষে, কারণ এদের উপর আছে প্রচুর টাকা। যার কারণে আমাদের যে কাজটা করতে হবে, এখন একটা জিনিস আমাদের হাতে আছে, সেটা হচ্ছে মসজিদের মেম্বারগুলো আমাদের মিডিয়া। একটা কেন্দ্রীয় নির্দেশনা যদি আসে, এটা বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে এক শুক্রবারে পৌঁছে দেওয়া সম্ভব কিনা বলেন? হ্যাঁ, সুতরাং এই জায়গায় আমরা দায়িত্বশীলতার সাথে এই জায়গাগুলো আমরা কাজ করবো ইনশাল্লাহ। এরপর যে কাজটা একটা জরুরি কাজ, সেটা হচ্ছে আমাদের মনে, জনগণের মনে সরকারি পাঠ্যপুস্তক যে একটা নির্ভুল জিনিস, সরকারি পাঠ্যপুস্তক যে একটা নির্ভরযোগ্য জিনিস, এই ধারণাটাকে চ্যালেঞ্জ করার মতো মানসিকতা জনগণের মধ্যে দিয়ে দিতে হবে। কারণ সরকারি পাঠ্যপুস্তকের মধ্যে এই এনজিওগুলোর হস্তক্ষেপের কারণে বিভিন্ন সরকারি কর্তা ব্যক্তিদেরকে ঘুষ, উৎকোচ এগুলো প্রদানের মাধ্যমে তারা সরকারি পাঠ্যপুস্তকে তারা নষ্ট করে ফেলছে। সুতরাং জনগণের মধ্যে এটার ব্যাপারে আস্থাহীনতা তৈরি করতে হবে যে এর মধ্যে বিষ আছে।